নীরজ মারওয়া কেডি পাঠকের জালিয়াতির ওপর থেকে পর্দা ফাঁস করার জন্য ওনার ওপর স্টিং অপারেশন করলেন, যেটার খবর কেডি পাঠক পেয়ে যান। তাই জন্য বাহানা করে কেডি পাঠক নীরজ মারওয়াকে পুরনো কেল্লায় ডাকে ওই ল্যাপটপটা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু যখন নীরজ মারওয়া বাধা দিলেন আর ওনার বন্দুক দিয়ে ওনাকে। আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে নীরজকে হত্যা যে করেছে তার কবজাতেই ওর বোন শালিনী রয়েছে। আমি শালিনী মারওয়া, নীরজ মারওয়ার বোন। এই সব কিছু মিথ্যে। আমাকে কেউ কিডন্যাপ করেনি, ইনি আমার ভাইকে মেরে ফেলেছেন। কে? তোকে কেডির বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, তাই যেরকম বলছি সেরকম কর, না হলে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি মারবো তোকে। যে মরেছে সে হলো সুরজ মারওয়া, আমার যমজ ভাই। সুরজ তোর জায়গা নিল আর সুরজের হত্যা হলো। এই পুরো সময়টা তুই কোথায় ছিলি? সব বলবো কেডি, কিন্তু আদালতে সবার সামনে। রাইট। দাঁড়াও, তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। কাল আদালতে আমি কেডি স্যারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেব। মনে রাখবি, যদি কথার খেলাপ করিস তাহলে আদালত থেকে বেরোলেই তোর উল্টো গুনতি শুরু হয়ে যাবে। তোকে তো আমি এখনই এই মুহূর্তেই মারতে পারি, কিন্তু তুই মরে গেলেও কেডির কেস পাল্টে যেন না যায়, না হলে পুলিশের সন্দেহ অন্য কারোর উপরে পড়বে। আর নিজের ভালোর জন্য যেমন বলছি তেমন কর। এসব বলার কোনো দরকার নেই। কাল আদালতে সেটাই হবে যেটা তুমি আমাকে বলতে বলবে। তুমি তাহলে নীরজ মারওয়া, আর যে মরেছে সে সুরজ মারওয়া। হ্যাঁ, আর আমরা এতক্ষণ অবধি এই জানতাম যে যে মারা গেছে সে নীরজ না ওয়েট। নীরজ বাবু, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি নীরজ মারওয়া? উকিল সাহেব, প্রমাণ তো অনেক কিছুই আছে, কিন্তু আপাতত আমি আমার এই ব্লাড গ্রুপের রিপোর্টটা আপনাকে দেখাতে পারি, যা অনুযায়ী আমার ভাই সুরজ ও পজিটিভ ছিল আর আমি নীরজ ও নেগেটিভ। ও পজিটিভ, তার মানে আপনি নীরজ মারওয়া। হ্যাঁ। তাহলে এটা বলুন নীরজ মারওয়া বাবু, ও পজিটিভ নীরজ মারওয়া বাবু, এতদিন আপনি কোথায় ছিলেন? উকিল সাহেব, আমি একটা ট্রিপে লাদাখ গিয়েছিলাম, কিন্তু ওখানে ল্যান্ডস্লাইডিংয়ের ফলে আমি একটু আটকে গিয়েছিলাম। আর যখন আমি ওখান থেকে ফিরলাম তখন আমি জানতে পারলাম যে আমার ভাই সুরজ নীরজ সেজে কেডিকে ফাঁসিয়েছে। আচ্ছা। আর আপনার বোন শালিনী আর আপনার বাগদত্তা শীতল? এক্স্যাক্টলি, যেভাবে সুরজ কেডিকে ফাঁসিয়েছে ঠিক একইভাবে ওদেরকেও নীরজ সেজে ধোকা দিয়েছে। ওরা ভাবছিল যে আমি মারা গেছি। ইওর অনার, আমি শুরু থেকে বলে আসছি যে এইটা কারোর তৈরি করা একটা ষড়যন্ত্র। মোমেন্ট অফ পজ প্লিজ মিস্টার পাঠক। মানলাম যে নীরজ মারা যায়নি, সুরজ মরেছে, তো তাও আপনার হাতে। মানুষ বদলে গেলে কি হবে? যে প্রমাণগুলো আছে সেটা তো নিজের জায়গাতেই আছে। এই গান, এই ল্যাপটপ, যেটাতে ওই স্টিং অপারেশনটা আছে, এইসব প্রমাণ তো জমজ হতে পারে না পাঠক সাহেব? জয়সওয়াল বাবু, আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে সকল প্রমাণ প্ল্যান করা যেতে পারে, তৈরি করা যেতে পারে। এত বড় একটা ঘটনার পরেও আপনি ভাবছেন যে আমি মেরেছি সুরজ মারওয়াকে? আগে হ্যাঁ, কারণ আপনার কাছে মোটিভ আছে ওকে মারার। আমি এটা বুঝতে পারছি না যে সুরজ মারওয়া, যাকে আপনি চেনেনও না, এক অচেনা ব্যক্তি আপনাকে কেন ফাঁসাতে যাবে? আপনার এই প্রশ্নের উত্তরটা তো আমিও খুঁজছি। এই সময় সম্ভবত আমার সহায়ক বরুণ আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। ফারুন, তোকে কেডির বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। আগে আমাকে এটা বল যে তুই কে আছে এসবের পেছনে? তোকে তো আমি এখনই এই মুহূর্তেই মারতে পারি, কিন্তু তুই মরে গেলেও কেডির কেস পাল্টে যেন না যায়, না হলে পুলিশের সন্দেহ অন্য কারোর উপরে পড়বে। আর নিজের ভালোর জন্য ইওর অনার, এটা সত্যিই একটা ষড়যন্ত্র। একটা লোক আমাকে কালকে বন্দুক দেখিয়ে উঠিয়ে নিয়ে গেল, আর তারপর
তো আমি এখনই এই মুহূর্তেই মারতে পারি, কিন্তু তুই মরে গেলেও কেডির কেস পাল্টে যেন না যায়, না হলে পুলিশের সন্দেহ অন্য কারোর উপরে পড়বে। আর নিজের ভালোর জন্য যেমন বলছি তেমন কর। অর্ডার অর্ডার। অবজেকশন ইওর অনার, আদালতে অডিও রেকর্ডিং এর কোনো দাম নেই। ডবল ধাক্কা। হ্যাঁ, আপনাকে বলছি না, আমি জিজ্ঞেস করছি আপনাকে যে যদি আদালতে অডিও রেকর্ডিং এর কোনো মানে না হয় মিস্টার জয়সওয়াল, তাহলে যেই অডিও রেকর্ডিংটা আপনি নিয়ে এসেছেন আনসারিং মেশিনে, সেটাকে আদালত কি করে মানবে? অডিওর সাথে ভিজুয়ালও তো আছে পাঠক সাহেব, ওই স্টিং অপারেশনেরটা ল্যাপটপে। রাইট ইওর অনার, আমি প্রমাণ করতে পারি যে এই ভিডিও রেকর্ডিং মিথ্যা, বানানো। এই রেকর্ডিংটায় আমি একবারও ঘুষ শব্দটার ব্যবহার করিনি, আর রইল সুরজ মারওয়ার বলা কথাগুলো। তো এই ভিডিও রেকর্ডিংয়ে সুরজ মারওয়ার মুখ দেখা যাচ্ছে না ইওর অনার, কেননা এই রেকর্ডিংটা ওর পেছন দিক থেকে করা হয়েছে। যে বাক্যগুলো এই ভিডিও রেকর্ডিংয়ে রেকর্ডেড আছে, আমরা কিভাবে মেনে নেব যে এই কথাগুলো সুরজ মারওয়াই বলেছে? ইওর অনার, নীরজ মারওয়ার বয়ান আর বরুণের বয়ান, যেগুলো আমি দলিলে পেশ করেছি, মানছি যে এটা এতটাও শক্ত নয় যে এটার ভিত্তিতে আপনি আমাকে এই কেস থেকে রেহাই দেন, কিন্তু এটা এতটা দুর্বল নয় যে আপনি আমায় এই কেসটায় জামিন দেবেন না। ইওর অনার, আমি আদালতে জামিনের জন্য আবেদন করছি। ইটস নট পসিবল। পাঠক সাহেব, এক মার্ডার অ্যাকিউজকে জামিনে ছাড়াটা পসিবল নয়, কাজেই আপনাকে জেলের ভেতরেই থাকতে হবে। মিস্টার জয়সওয়াল, এই আদালতে যা জামিন আপনি, আপনি ইওর অনার? তো এই সিদ্ধান্তটা আপনি আমার উপর ছেড়ে দিলে উপকৃত হব, প্লিজ। সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের বয়ান শোনার পর আর মিস্টার কেডি পাঠকের কলঙ্কহীন রেকর্ড দেখার পর এই আদালত এনাকে এই কেসের ব্যাপারে ৫১,০০০-এর জামিনের বিনিময়ে আপাতত এই কাস্টডি থেকে বেল দেওয়া হলো। কিন্তু এই কেসের পরবর্তী শুনানি আজ থেকে ঠিক ৩ দিন পর ৩টের সময় হবে, ওয়েডনেসডে 29 মে 2012। ইন শর্ট মিস্টার পাঠক, আপনার কাছে ৩ দিন সময় আছে আপনার নির্দোষিতা প্রমাণ করার জন্য। এর মাঝে আপনি এই শহর ছাড়তে পারবেন না, আর আপনার পাসপোর্ট দিল্লি পুলিশের হেফাজতে থাকবে। অ্যাম আই ক্লিয়ার? দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। জয়সওয়াল, উল্টো গুনতি শুরু স্যার, সামনে ৩ দিন খুব মুশকিল হতে চলেছে। কেডি, আর ইউ ওকে? হ্যাঁ আমি ঠিক আছি। আমি জানি না ওরা কারা ছিল যারা তোমাকে মারতে চেয়েছে, কিন্তু এটা আমি জানি যে তুমি আমার ভাইকে মেরে ফেলেছো। তুমি আমার ভাই সুরজকে মেরেছো। ও খারাপ ছিল, যেমনই ছিল, কিন্তু আমার ভাই ছিল তো। আর নীরজটা তুমি তুমি এনার সঙ্গ কেন দিচ্ছ? শালু, কেডি সুরজকে মারিনি। ঠিক আছে, পস্তাবে তুমি, দেখে নিও পস্তাবে তুমি। আমাদের কাছে একটা শেষ সূত্র বেঁচে আছে, সেই ব্যক্তি যে তোকে অপহরণ করেছিল। তোর মনে আছে ও তোকে নিয়ে কোথায় গিয়েছিল? হ্যাঁ স্যার, ওটা একটা পুরনো ঘর ছিল। আবার ওখানে গেলাম তো ওই লোকটার কোনো চিহ্ন ছিল না, শুধু এই পেপার ছাড়া, যেটাতে ও আমাকে নীরজের ঠিকানা লিখে দেখিয়েছিল। আমি লুকিয়ে কাছে রেখেছিলাম। এটা তো কোনো রেস্তোরাঁর একটা ফেটে যাওয়া অর্ধেক বিল। হোটেলের কোনো অ্যাড্রেস নেই এটাতে? না, নামটা রয়েছে শুধু, গুড লাক রেস্তোরাঁ। কিন্তু কেডি, দিল্লিতে তো গুড লাক নামে 20-র উপর রেস্টুরেন্ট রয়েছে। তা তো আছে। ওই ডিক্টাফোন আছে তোর কাছে? হ্যাঁ স্যার। আমি আদালতে এই রেকর্ডিংটায় কিছু শুনেছিলাম।
শীতল শীতল পুলিশকে ফোন করো। কেডি পাঠক আমাকে মেরে ফেলবে। আমি ওর সাথে পুরনো কেল্লায় কি রয়েছি স্যার? আর শোন। ল্যাপটপ সংক্রান্ত সবকিছু জেনে গেছে। আজানের শীতল আওয়াজ আমাকে শোনা মেরে যাচ্ছে। ফেলবে। আরো একবার শোন। শীতল শীতল পুলিশকে ফোন করো। কেডি পাঠক আমাকে মেরে ফেলবে। আমি ওর সাথে পুরনো কেল্লায় রয়েছি আর ল্যাপটপ সংক্রান্ত সবকিছু জেনে গেছে। পুরনো কেল্লা যেখানে সুরজের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার আশপাশে কোনো মসজিদ নেই। এর থেকে এটা স্পষ্ট যে সুরজ এই ফোন কলটা পুরনো কেল্লা থেকে না, অন্য জায়গা থেকে করেছিল। গুড লাক রেস্তোরাঁ। এক্সকিউজ মি, এই লোকটা আপনাদের এখানে খাবার খেতে আসে? না না, চিনি না আমি ওকে। দেখুন দাদা, এর ঠিকানা জানা খুব দরকার, একটু ভেবে বলুন। না, একে আমি কখনো আগে দেখিনি। আপনারা চা জল খাওয়ার কিছু নেবেন? ধন্যবাদ। আই এম ভেরি শিওর এ জানে কিন্তু বলছে না। কেডি, আমার তো মনে হয় যে এত বড় এলাকায় একজন লোককে খোঁজা যেমন খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। সূচ পাওয়া গেছে। কোথায়? ওই দেখ, টোপাস ইলেকট্রনিক্স। ওটা তো একটা ইলেকট্রনিক রিপেয়ার শপ। হ্যাঁ, মনে হচ্ছে তুই এভিডেন্সগুলো মন দিয়ে দেখিসনি। সুরজ যেই ল্যাপটপে ভিডিও রেকর্ডটা করেছিল তার পেছনে এই দোকানের লেবেল লাগানো ছিল। চল। এক্সকিউজ মি, কি চাই? ক্রাইম ব্রাঞ্চ। স্যার, আমি আপনার কি সাহায্য করতে পারি? কয়েকদিন আগে এখানে একটা কম্প্যাক্ট মডেল ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য এসেছিল। কম্প্যাক্ট মডেল? স্যার, আমাকে রেজিস্টারে চেক করে দেখতে হবে। চেক করুন। স্যার, কি কার্ড দেখালেন আপনি? আমার রোটারি ক্লাবের মেম্বারশিপের কার্ডটা দেখিয়েছি। স্যার, এই কম্প্যাক্টের একটা ল্যাপটপ এসেছিল চেকিং এর জন্য। থ্যাংক ইউ। হ্যালো? কি? কিন্তু গুড লাকের লোকেদের কেডি স্যার, ওই যে ওরা আমার পিছনে পড়ে আছে। বাঁচাও আমাকে। আমি নেহেরু পার্কের পাশে আছি, তাড়াতাড়ি আসো। যদি আমি ধরা পড়ি না, তাহলে তোমার নাম আমি বলে দেব। কেডি স্যার, থামো, গাড়ি থামাও, দাঁড়াও। উসমান! 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 উসমান, উসমান কে ছিল গাড়িতে? কে মেরেছে সুরজকে? উসমান, বলো উসমান।
কে মেরেছে সুরজকে? উসমান, উসমান, কেডি স্যার, আপনি যখন উসমানকে জিজ্ঞাসা করলেন তো আমাদের দিকে কেন দেখালো? আর ওই গাড়িতে কে থাকতে পারে? এই ফোনটা দিয়ে ও নিজের বসের সঙ্গে কথা বলে। এই নাম্বারটাই হবে। এই এই সুরটা তো, এই সুরটা কি স্যার? এই সুরটা আমি আগে শুনেছি, কিন্তু এটা হতেই পারে না। ইটস ইম্পসিবল। এই হলো নাম্বারটা, বরুণ ওর বসের খোঁজ নেয়। নীরাজ, অ্যাম্বুলেন্স ডাক। এত টেন্স কেন হচ্ছে নীরজ? তুমি বুঝতে পারছো না শীতল, কেডির জামিন শেষ হওয়ার জন্য মাত্র আর একদিন বাকি। আর কালকের কোর্টে কেডি যদি কোনো প্রমাণ পেশ করতে না পারে তাহলে আবার জামিন পেতে বেশ সমস্যা হবে। চিন্তা করিস না নীরাজ, শুধু একবার বলুন ওই। কেডি স্যার, পেয়ে গেছি নাম্বার, মেরলির একটা ফার্ম হাউসের নাম্বার। লেটস গো। হ্যালো, বরুণ, মনে হচ্ছে আমরা সঠিক জায়গায় এসেছি আর সঠিক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যান্ডস আপ। বিনা অনুমতিতে কারোর প্রপার্টির মধ্যে ঢোকার সাজা কি জানো? হ্যাঁ জানি, সেকশন 105 আর 441 দৌলতে প্রসিকিউশন। কিন্তু আমার প্রশ্নটা হলো এই যে, কি আপনি জানেন যে আইপিসি দফা নম্বর 302 এর সাহায্যে আপনার সঙ্গে কি হতে পারে? হত্যার সাজা। হত্যা? আগে হত্যা। ভাই কার হত্যা? হোয়াট ডু মিন? না মানে আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে, উসমান খানকে তো চেনেন নিশ্চয়ই, আপনি চেনেন না? ওসমান খান? হ্যাঁ। বেয়াদবটা আবার কি করেছে? কি করেছে এই বেয়াদবটা আমি আপনাকে বলতে পারি যদি আপনি নলটাকে নিচে করেন তো। আরে স্যার স্যার, গুলি চালাবেন না, আমাদের সঙ্গে আছে। টুগেদার। ভাই তোমরা কে হে? হ্যাঁ, আর কি চাও? পুলিশ ডাকবো নাকি? হ্যাঁ ডাকুন না, আমাদের একটা ফোন কল বেঁচে যাবে। এটা তো ওসমানই, এ তো আমার পুরনো ড্রাইভার। কিন্তু স্যার 1 মাস আগেই তো চাকরি ছেড়ে দিয়ে ও চলে গেছে, তারপর থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই। উসমানের কাছ থেকে যেই মোবাইল ফোনটা আমরা পেলাম সেখানে আপনার নাম্বার 9211646647। এই নাম্বারটা সম্ভবত আপনার নামেই রেজিস্টার রয়েছে। এই ফোনটা আপনারই, সম্ভবত এটা আপনারই নাম্বার। আপনারই নাম্বার এটা ব্রিগেডিয়ার সাহেব, কেননা এই নাম্বারের সূত্র ধরেই আমরা আপনার মেরওয়ালির ফার্ম হাউসে পৌঁছই। আপনারই নাম্বার এটা, হ্যাঁ কি না? আগে এটা তো ওই নাম্বারটাই যেটা ফোনটা আমি ওসমানকে দিয়েছিলাম। আগে যখন ও আমার কাছে চাকরি করতো, আমার ড্রাইভার ছিল, তখন আমি ওকে ফোনটা দিয়েছিলাম, এই জন্য আমার নামে রেজিস্টার্ড। তারপরে আমি ওটা ডিসকানেক্ট করতে ভুলে গেছি। 1 মিনিট, আপনি কি বলতে চাইছেন? ওসমানকে আমি মেরেছি? আমি মার্ডার করেছি? না না, আমি এটা বলতে চাইছি যে উসমানকে আর তার আগে সুরজ মারওয়াকেও আপনিই মেরেছেন। আরে এই সুরজ মারওয়া লোকটা কে? আমি কোনো সুরজ মারওয়াকে চিনি টিনি না। আপনি সুরজ মারওয়াকে চেনেন না? হ্যাঁ তাই। একটা জিনিস আছে আমার কাছে ব্রিগেডিয়ার সাহেব, সেটা আপনি অবশ্যই জানেন, নিশ্চয়ই চিনবেন হয়তো।
এই রিভলভারটা তো চেনেন নিশ্চয়ই আপনি। আগে হ্যাঁ, এটা তো আমারই রিভলভার, কিন্তু এটা আদালতে কিভাবে পৌঁছলো তা আমি বলতে পারবো না। এই আদালতে এটাকে সাক্ষী মানে এভিডেন্স হিসেবে আনা হয়েছে, কারণ এই রিভলভার থেকে বেরোনো গুলিতেই সুরজ মারওয়ার হত্যা হয়েছে। এটা আসলে এই রিভলভারটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছিল মাস দেড়েক আগে। আচ্ছা, হতে পারে যে ওসমানি চুরি করেছে। হ্যাঁ, কেন হতে পারে না? এই ওর চুরির রিপোর্টটা তো নিশ্চয়ই আপনি অবশ্যই লিখিয়েছেন পুলিশে, লেখাননি আপনি? আগে না, আসলে কি আমার কাছে না এরকম বন্দুক অনেকগুলো আছে অ্যান্টিক পিস হিসাবে। আর এটার রিপোর্টটাই বা লেখাবো কি করে? এটার খবর তো আমি লাস্ট উইকেই পেলাম, তাও আবার কখন আমি ড্রয়ার চেক করতে গিয়ে দেখলাম এটা মিসিং। তো লাস্ট উইকের রিপোর্ট লিখেছিলেন আপনি? লিখেছিলেন? আগে করা উচিত ছিল কিন্তু করিনি। আমি করাতেই যাচ্ছিলাম কিন্তু শেষ অবধি ভুলে গেছি। ভুলে গেছেন আপনি? ইয়োর অনার, আমি একজন প্রাক্তন আইনজ্ঞ, প্রাক্তন সৈন্য। ইয়োর অনার, আমি আর্মি থেকে রিটায়ার করেছি, মেন্টালি রিটায়ার্ড না। উকিল সাহেব, আমি নিজের দেশের কোনো লোককে কিভাবে হত্যা করতে পারি, আর তাও এমন একটা লোক যাকে আমি চিনি না, উইদাউট এনি রিজন? কেন ভাই? সিরিয়াসলি মিস্টার পাঠক, কেন আপনি এক সম্মানীয় ডেকোরেটেড ব্রিগেডিয়ারকে এই কেসে ফালতু ফালতু কেন টানছেন? চলো মেনে নিলাম আমি যে এই গানটা ব্রিগেডিয়ার বাবুরই, কিন্তু মেনে নিন যদি আমি একটা সিএসটিসি বাস অপহরণ করে আপনার পায়ের ওপর চড়িয়ে দিই, আপনাকে আঘাত করি, তো আপনি কাকে দোষ দেবেন? কলকাতা ট্রান্সপোর্টকে না আমাকে? পাঠক, এই গানটা যারই হোক, যেই মারা যাক, কিন্তু মেরেছেন তো আপনি। এই আপনার ভুলে যাওয়া, এই আপনার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, হোয়াট এভার, ওগুলো সব নাটক, ওগুলো ঢং। আর ওই কথাটা এই আদালতেই দুজন প্রমাণও করে দিয়েছেন, আপনার এই কথাগুলোকে অস্বীকার করে। রিমেম্বার? Of course I remember. How can I forget? Moonlight Cafe waiter কল্পেশ। স্যার, আপনি কখন অজ্ঞান হয়েছিলেন? আপনি তো নিজেই ওখান থেকে চলে গিয়েছিলেন। ওই রিক্সা চালক রিলারাম। আগে স্যার, ইনিই ছিলেন। এই 7:30টার সময় আমার অটোতে উঠলেন আর বললেন পুরনো কেল্লাতে চলো। ইওর অনার, কেননা আমি একবার রেলারাম বাবু আর তারপর কল্পেশ বাবুকে ডেকে তাদের সঙ্গে একটু কথাবার্তা চালাই, আপনি অনুমতি দিলে তবে। অনুমতি দিলাম। Drag it as much as you can. Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রিলারাম বাবু, ওই দিন ঠিক 7টার সময় আপনি আমাকে নিয়ে গিয়েছিলেন, রাইট? আগে মুন ডান্স ক্যাফে থেকে, যেটা জাফর মার্কেটের দিকে যায়, রাইট? ওখান থেকে আপনি আমাকে নিয়ে গেলেন পুরনো কেল্লার দিকে, রাইট? রাস্তাতে আমি আপনার রিকশায় লাগানো এই ছবিগুলোর প্রশংসা করলাম, আপনাকে বলে রফি সাহেবের গানগুলো চালালাম, রাইট? আর তারপর যখন আমি নামলাম পুরনো কেল্লায়, তো আপনাকে 100 টাকা নোট দিলাম আর দিয়ে বললাম কিছু দিতে হবে না, টিপ, রাইট? আগে হ্যাঁ, এরকমটাই হয়েছিল। এই গোটা বিবরণে এই অবধি তো কোনো ভুল নেই। আগে চলুন, ভেরি গুড। এইটা বলুন যে 7টার সময় গফার মার্কেটের মুন লাইট ক্যাফে থেকে আমাকে নিয়ে যাওয়ার আগে আপনি কাকে নিয়ে গিয়েছিলেন? স্যার, ওই মনে করুন, সময় নিন। ওটা আমার মনে নেই স্যার। কোনো ব্যাপার না, নো প্রবলেম, আমি আপনাকে মনে করে দিচ্ছি। আপনি আমার আগে মিস্টার অজয় বর্মন কে নিয়ে গিয়েছিলেন
কনার প্লেসের স্বস্তিক টাওয়ার থেকে ওনাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, যেটা শাস্ত্রী মার্কেটের কাছে। স্বস্তিক টাওয়ারের ওয়াচম্যানের খাতাতে আপনার রিক্সার নাম্বারটা লেখা রয়েছে। আগে হ্যাঁ, এরকমটাই হয়েছিল। তো আমার প্রশ্ন আপনার কাছে এখন এটা লীলারাম বাবু, যে ঠিক 6:45টার সময় মিস্টার অজয় বর্মনকে শাস্তি মার্কেটে ছাড়লেন, আর 7টার সময় আপনি ওখানে মুনলাইট ক্যাফের সামনে দাঁড়িয়েছিলেন গফার মার্কেটে। একটা কথা বলুন, আপনি সেই সময়টা যখন ছিল তখন পিক ট্রাফিক আওয়ার ছিল, তাই না? আগে যে কারোর শাস্ত্রী মার্কেট থেকে গফার মার্কেট পর্যন্ত যেতে অন্তত পক্ষে সেই সময় 1 ঘন্টা লাগে কি না? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি 1 ঘন্টার ওই দূরত্বটা 15 মিনিটে কিভাবে চলে গেলেন? আগ্রহী আমি এটা জানার জন্য, বলুন না। আগে আগে ওই রেলারাম বাবু, হয় আপনি আমাকে এটা বলবেন যে আপনি পুরো 1 ঘন্টার দূরত্বটা কিভাবে 15 মিনিটে গেলেন, আর নয়তো আপনি আমাকে বলবেন যে আপনাকে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য উস্কালো কে? কে বলালো আপনাকে দিয়ে এই মিথ্যেটা আমার বিরুদ্ধে? আগে আগে ওই ওই কি? আমি উসমান ভাইয়ের কথাতে বলেছিলাম। অর্ডার অর্ডার। উসমান ভাই? কোন উসমান ভাই? এই উসমান ভাই কি? আগে আগে হ্যাঁ, এই ছিল। আচ্ছা, কোনো এই উসমান ভাইয়ের সঙ্গে আপনার কোন রকম চুক্তি হয়েছিল নাকি বন্ধুত্বের খাতিরই আপনি এটা বলে দিয়েছিলেন? ও আমাকে 10,000 টাকা দিল আর ওই সব বলতে বলেছিল যেগুলো আমি আদালতে বলেছি। স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কোনো ব্যাপার না, আমরা তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু মহামান্য বিচারক কি করবেন জানি না। একটা ভুল তো ধরা পড়ে গিয়েছে, দ্বিতীয়টা ধরার একটা চেষ্টা করা যাক। কল্পেশ বাবুকে ডেকে নেওয়া যাক। তো কল্পেশ বাবু, আপনি ছাড়া যেই 11 জন ব্যক্তি ওই দিন মুনলাইট ক্যাফেতে উপস্থিত ছিলেন, সেই দিন সবাই নিজেদের বক্তব্যে বলেছেন যে আমি সেই দিন বেহুশ হইনি। আগে স্যার, এবার আপনাকে নিয়ে 12 জন লোক হয়ে গেল, আর আপনাদের এই 12 জন ব্যক্তির সম্বন্ধে আমি কিছু কিছু জানতে পেরেছি। এটা জানতে পেরেছি যে কিছু কিছু সামঞ্জস্য রয়েছে। একটা তো এইটা যেটা আপনারা সবাই সমবয়সী, একই বয়সের আপনারা। আর দ্বিতীয় সামঞ্জস্যটা হলো এই যে আপনারা সবাই একই অফিসে কাজ করতেন, তার মানে অফিস রিইউনিয়ন চলছিল সেখানে মুনলাইট ক্যাফেতে, আর আপনারই কথা মতো ওখানে 11 জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, আর আপনার কথা মতোই ওই 11 জন ব্যক্তি মিথ্যা বয়ান দিয়েছে এই আদালতে, মিথ্যা স্টেটমেন্ট, মিথ্যা বয়ান দিয়েছেন। এটা কি ঠিক নাকি না কল্পেশ বাবু? আগে 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 হ্যাঁ স্যার। তো কল্পেশ বাবু, এখন দয়া করে আপনি মহামান্য আদালতকে বলুন যে আমি মানে কেডি পাঠক ওইখানে ওই মুনলাইট ক্যাফেতে অজ্ঞান হয়েছিলাম নাকি হইনি? না না স্যার, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন স্যার। কিভাবে? আসলে আমি আপনার কফিতে নেশার জিনিস মিশিয়ে দিয়েছিলাম। অর্ডার অর্ডার। এই সমস্ত কিছু কি আপনি বন্ধুত্বের খাতিরে করেছেন নাকি আপনার ব্যাংকের খাতেও কিছু গিয়েছে ইনপুট? স্যার সরি স্যার, আমাকে উসমান বলেছিল। উসমান বলেছিল? আরে বাবা। যদি আমি আমার বন্ধুদের ওখানে নিয়ে গিয়ে ওসব করি তাহলে ও আমাদের সবাইকে 10,000 টাকা করে দেবে। ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার প্লিজ। অনেক খরচা করে ফেলেছে উসমান। ইওর অনার, এখন
কারোর মনে কোনো রকম সন্দেহ থাকা উচিত নয় আমার নির্দোষ হওয়াকে নিয়ে। ইয়োর অনার, কিন্তু এখনো অবধি কেডি পাঠক নির্দোষ প্রমাণিত হয়নি, কারণ ওই গান, গুলি আর ওই সুরজের হত্যা, ইয়োর অনার, এগুলো এখনো অবধি প্রমাণ হয়নি। বিরোধী পক্ষ মহোদয়, এই কেসের সঙ্গে জড়িত সমস্ত প্রশ্নের একই উত্তর, উসমান খান ডেড, এন্ড, মরে গেছে বেচারা। হ্যাঁ, কিন্তু উসমান খানের মৃত্যু থেকেও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে উসমান খানই কি এই খেলাটা খেলছিল নাকি অন্য কেউ ছিল এটা রচয়িতা, তৃতীয় ব্যক্তি। অ্যাবসলিউটলি। ইয়োর অনার, এই সময় আমি আদালতের কাছ থেকে 24 ঘন্টার সময় চেয়ে নিচ্ছি, আর আদালতকে আশ্বাস দিচ্ছি যে এই 24 ঘন্টায় এই ষড়যন্ত্রের রচয়িতাকে আদালতের সামনে নিয়ে এসে দাঁড় করাবো। ইয়োর অনার, অলরেডি আমরা 3 দিন দিয়েছি কেডি পাঠককে, আরও একদিন। মিস্টার জয়সওয়াল, এত কিছু হওয়ার পর আমার মনে হয় না যে মিস্টার কেডি পাঠক সুরজ মারোয়াকে মেরেছেন। কিন্তু মিস্টার পাঠক, যতক্ষণ না আপনার কাছে সুরজের হত্যার পোক্ত প্রমাণ না আসে, আপনার উপরে মোকদ্দমা শেষ হবে না। আই আন্ডারস্ট্যান্ড। এই আদালত পরশু দুপুর 2:30 পর্যন্ত মুলতুবি রইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ওয়েল ডান কেডি, মনে হচ্ছে তুমি রেহাই পেয়ে যাবে। আমি তো ছাড়া পেয়ে যাব নীরজ, কিন্তু সুরজের হত্যাকারী যেন ছাড়া না পায়। এই তোর বোন রেগে গিয়ে কেন চলে গেল? কেডি স্যার, কেডি স্যার, আমি ব্রিগেডিয়ার গুজরালের ফার্ম হাউসে গেছিলাম। ওখানে ড্রাইভার্স কোয়ার্টার্সে যেখানে ওসমান থাকতো সেখানকার তল্লাশি করে আমি এই হারমোনিকাটা পেয়েছি। এই দেখুন কেডি স্যার, আপনিও হারমোনিকা সুর আগে শুনেছিলেন, রাইট? হ্যাঁ, মনে পড়ে গেছে আমার এই সুরটা আর বাজানোর লোকটাও, মথুরেশ মিশ্রা। কে মথুরেশ মিশ্রা? মথুরেশ মিশ্রা সাইকোলজির প্রফেসর ছিলেন, সিরিয়াল কিলারও ছিলেন। ওনার বিরুদ্ধে আমি কেস লড়েছিলাম। কেডি স্যার, প্রফেসর মথুরেশ তো ভরা আদালতে সবার সামনে নিজেকে মেরে ফেলেছিলেন, রাইট? হ্যাঁ, হঠাৎই মথুরেশ মিশ্রার সংকেত এই কেসটাতে। ইটস উইয়ার্ড। স্যার, এই কেসটা সলভ হওয়ার জায়গা আরো জটিল হচ্ছে। ঠিক বলছিস তুই। বরুণ খোঁজ নিয়ে দেখ যে এই মথুরেশ মিশ্রা আর উসমান খানের মধ্যে কি সম্পর্ক ছিল, কি কানেকশন। তবে একটু সচেতন হয়ে, কেননা যেই হোক সে জানতে পেরে গিয়েছে তার এই খেলা থেকে পর্দাটা এবার সরে যাবে। ও নিজেকে বাঁচানোর জন্য যে কোনো কাজ করতে পারে। হ্যালো হ্যালো কেডি স্যার। স্যার, আমি শালিনী বলছি। স্যার, শীতলকে কেউ তুলে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে গেছে? কে উঠিয়ে নিয়ে গেছে? কে জানি না স্যার। স্যার, শীতল আমার বাড়ি এসেছিল। আমরা দুজনেই নীরজদার সাথে দেখা করতে যাচ্ছিলাম। বেরিয়ে আসার পর হঠাৎ মনে হলো গ্যাস অন রয়ে গেছে। আমি ওটাকে শুধু অফ করতে গেছিলাম, আর বাইরে আসার পর দেখলাম শীতল গায়েব। শীতল, আর ওখানে কেউ একটা নোট রেখে গেছে। কি লেখা আছে ওতে? স্যার, এতে লেখা আছে, শীতল আমার কাছে আছে। যদি ওকে জীবিত দেখতে চাও তাহলে কেডি পাঠককে এখানে এসে ওকে নিয়ে যেতে হবে। হুমায়ুন মকবরার ডান দিকে আজ বিকালবেলা ঠিক 4টের সময়। পুলিশ বা অন্য কাউকে খবর দেওয়ার চেষ্টা করেছো তো শীতল মারা যাবে। মনে থাকে যেন কেডি পাঠক একলা, আর কেউ না। নীরজ কোথায়? স্যার, নীরজদাকে আমি ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। স্যার এখন কি করা যায়? করব সেটাই যেটা ওই নোটে লেখা আছে। আমি 4টের সময় হুমায়ুন মকবরা পৌঁছে যাব।
আমি যাচ্ছি। স্যার আমিও আপনার সঙ্গে যাই। না বলুন, এই নোটে লেখা আছে কেডি পাঠককে একা আসতে হবে। শীতল, 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 প্লিজ আমাকে বাঁচাও কেডি, আমাকে বাঁচাও, শীতল, শীতল, শীতল। আমাকে বাঁচাও কেডি, আমাকে বাঁচাও। শীতল, কোথায় আছো তুমি? আমি জানি না আমি কোথায় আছি, আমার চোখে পট্টি বাঁধা আছে। প্লিজ কেডি, আমায় বাঁচাও কেডি, আমায় বাঁচাও। শীতল, শীতল, আমি এখানে কেডি, আমি এখানে। শীতল। প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমায় বাঁচাও। প্লিজ আমায় বাঁচাও কেডি, আমাকে বাঁচাও। প্লিজ কেডি, আমাকে বাঁচাও কেডি, আমাকে বাঁচাও। কেডি স্যার, কেডি স্যার, হ্যাঁ বলুন। এখানে আমি। কেডি স্যার, আর ইউ ওকে? আমাকে আমি বুলেট প্রুফ ভেস্ট পরে আছি। যা, তুই ওকে ধাওয়া কর। ইয়েস স্যার। তো আপনি ওর চেহারাটা দেখেননি? আগে আমি ওর মুখটা দেখিনি, ও আমার মুখে কাপড় চাপা দিল আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি বাঁধা ছিলাম, চোখে পট্টি বাঁধা ছিল। তো আপনি ওই ব্যক্তিকে একদমই দেখেননি? আগে না। কিন্তু যখন আপনার আশার আওয়াজ পেলাম তখন আপনাকে ডাকতে শুরু করলাম, কিন্তু যখন আপনার গুলি লাগলো আমি খুব ভয় পেয়ে গেলাম। অদ্ভুত ব্যাপার শীতল দেবী যে আপনি আপনার আক্রমণকারীকে দেখেননি, কেননা আপনার চোখের মধ্যে একটা পট্টি বাঁধা ছিল, কিন্তু আপনি আমাকে ওখান থেকে আসতে দেখেন। হতে পারে আপনি আমার আশার ওই আওয়াজটা চিনতে পেরে যান। প্রশ্ন এখন এটা উঠছে যে আপনি কি করে জানলেন যে ওই গুলিটা আমার লেগেছিল? ওই সময় জানি না, কেউ আমার হাত খুলে দিয়েছিল আর আমি আমার চোখ থেকে পট্টি সরাই। তখন আমি ওখান থেকে বেরোতেই যাচ্ছিলাম, হঠাৎ বরুণ আমার সামনে চলে এলো। ব্যাস এটুকুই মনে আছে আমার। ইয়োর অনার, যদি মিস শীতল কিছু জানেনি না তাহলে তার স্বাক্ষর কোনো দরকারই নেই। আই এম সরি। না না, নো প্রবলেম শীতল দেবী। এতে আপনার কি ভুল থাকতে পারে? আপনি তো অসহায় ছিলেন, আপনার হাত বাঁধা অবস্থায় ছিল, আপনি নিজে বাঁধা অবস্থায় ছিলেন, আপনার চোখে পট্টি বাঁধা ছিল। আপনার কোনো ভুল নেই, আপনার কোনো দোষ নেই। একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে কি ওই যে ব্যক্তি যে আপনার উপর হামলা করে ওই কোনো ছেলেই ছিল, মহিলা নয়? এটা কি করে কনফার্ম করলেন আপনি? অ্যাকচুয়ালি কিছু বলতে পারবো না। কিডন্যাপিং এর সময় ও একটাও কথা বলেনি, তার জন্যই আমি। উপস। হ্যাঁ বলুন বলুন, আপনি বলা কেন বন্ধ করে দিলেন? আগে আপনি হঠাৎ পেন্সিলটা ভেঙে দিলেন, তাই আমি চমকে গেলাম। আই এম সো সরি শীতল দেবী। তো বিচিত্র ব্যাপার এটা, আমার এই একটা পেন্সিল ভাঙাতে আপনি চমকে গেলেন, আপনার বলা বন্ধ হয়ে গেল। কিন্তু ওই দিন যখন গুলি চলল, তো গুলির আওয়াজে আপনার কোনো রকম কিছু হলো না, আপনি বলেই গেলেন। আমি জানি না আমি কোথায় আছি, আমার চোখে পট্টি বাঁধা আছে। প্লিজ কেডি, আমায় বাঁচাও কেডি, আমায় বাঁচাও। কেডি আমায় বাঁচাও, কেডি আমায় বাঁচাও। আপনার কোনো প্রতিক্রিয়া হলো না ওই গুলির আওয়াজে। কি বলতে চান আপনি? আমি ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। দেখুন শীতল দেবী, কেডি পাঠকের এই সামান্য জ্ঞান এতটাও সামান্য নয় যে সে একজন মানুষের কণ্ঠ, তার আওয়াজ আর একটা রেকর্ড করা আওয়াজের পার্থক্য না বুঝতে পারে।
কণ্ঠস্বরটা আপনারই ছিল সেই দিন, কিন্তু সেটা রেকর্ড করা ছিল। রেকর্ড আর দূরে কোথাও পড়েছিল, আর আপনি আমার পিছনে ছিলেন বন্দুকটা নিয়ে। এটা আপনি কি বলছেন? এরম কিছুই হয়নি। আর হঠাৎই কেউ এসে আপনার হাতটা খুলে দিল আর সমস্ত দড়ি খুলে দিল, আর আপনি আপনার নিজের হাত দিয়ে আপনার মুখ থেকে পট্টিটা সরিয়ে দিলেন, ওখান থেকে পালিয়ে গেলেন। কে করলো এসব? ওই হুমায়ুন টুমে, কারণ আপনি ছাড়া ওখানে তো আর কেউ ছিলই না। আর যে ছিল আপনার অপহরণকারী, সে কোথায় উধাও হয়ে গেল হঠাৎই। কোথাও এরকমটা নয় তো শীতল দেবী যে নিজের অপহরণটা আপনি নিজেই করেছেন হয়তো? কি? আমি নিজে নিজে কিডন্যাপ করব? হ্যাঁ। আপনি কি বলছেন? আপনি আদৌ জানেন? আপনি তো রেগে গেলেন শীতল দেবী। আই এম সো সরি। চলুন ছাড়ুন না এই সমস্ত বিষয়ে, এটা বলুন যে আপনার উপাধি কি? সান্যাল। শীতল সান্যাল, রাইট। আপনি উসমান খানকে চেনেন? না। মথুরেশ মিশ্রাকে চেনেন আপনি? আগে না। এখন আমি আপনাকে মথুরেশ মিশ্রা আর উসমান খানের মধ্যেকার সম্পর্কের কথা বলবো। এটা হয়েছিল যে উসমান খান ব্রিগেডিয়ার গুজরালের কাছে কাজ করার আগে মথুরেশ মিশ্রার ওখানে কাজ করত। 15 বছরের বিশ্বস্ততা ছিল ওনাদের। আরেকটা কেস আমার মনে আছে, আমি লড়ছিলাম মথুরেশ মিশ্রার বিরুদ্ধে, আর ভর্তি আদালতে মথুরেশ মিশ্রা বাবু নিজের গলার নলি কেটে ফেলেছিলেন। দুর্ভাগ্যবশত এর মধ্যে আমার কোনো ভুল ছিল না শীতল দেবী। এই কারণে উসমান খানকে অন্য আরেকটা চাকরি খুঁজতে হয়। এখন মথুরেশ মিশ্রা বাবুর বাবার উপাধি স্পষ্ট যে মিশ্রাই হবে, কিন্তু উনার মায়ের উপাধি সান্যাল, যেটা আপনার উপাধি। আপনি শীতল দেবী মথুরেশ মিশ্রার বোন, ছোট বোন। আর এর আগে আপনি এই বিষয়টা অস্বীকার করেন। ইওর অনার, আপনার টেবিলে একটা ফাইল রাখা রয়েছে যেটার মধ্যে জামশেদপুরের একটা ছাত্রাবাস থেকে আমরা একটা তালিকা চেয়ে পাঠিয়েছি। স্কুল লিভিং সার্টিফিকেটস, ক্লাস রেজাল্টস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শীতল দেবী, অপরাধীর অপরাধ যতটাই বড় হোক না কেন, আইন কখনোই তার প্রাণ নিতে চায় না। এটা একটা দুঃখজনক ঘটনা যে আপনার ভাই এই আদালতে আত্মহত্যা করেন, আর আপনি আমাকে এটার জন্য দায়ী মনে করেন। আমি বুঝতে পারছি যে এটার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি এই ষড়যন্ত্রটা করলেন, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন যে আপনার ভাইয়ের মৃত্যুতে আমার কোনো রকম হাত ছিল না। কিন্তু কারণটা কে ছিল? তুমি ছিলে ওই কারণ। তোমারই জন্য আমার ভাই এই পদক্ষেপ নেয়। তুমি ওকে মারার জন্য বাধ্য করেছো। সবার সামনে, এদের সবার সামনে লজ্জার সাথে মৃত্যু। আমি তোমায় ঘেন্না করি, ঘেন্না। সেদিন থেকে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দিতে চাইছিলাম তোমার থেকে। কেডি পাঠক, কেডি পাঠক। সুরজ আমায় ভালোবাসতো, সেই কারণে আমি ওকে বললাম যে যদি ও আমার এই প্ল্যানের সঙ্গ দেয় তাহলে আমি নীরাজকে ছেড়ে ওকে বিয়ে করে নেব। সেই প্ল্যান অনুযায়ী সুরজ তোমায় দিল্লি আনে, আর উসমান আমার এই কথায় পুরো জালটা পাতে, আর তোমায় অজ্ঞান করিয়ে পুরনো কেলায় নিয়ে যায়। আর সুরজকে আমি আমার ফোনের ওই আনসারিং মেশিনে ওই রেকর্ডিংটা ছাড়তে বলেছিলাম, আর তারপর ও শ্যুট হওয়া ভিডিওটা ডাবিংও করলো তোমায় আরও ফাঁসানোর জন্য। যদি সুরজ না মরতো তাহলে তুমি কি করে জেলে যেতে কেডি? আমি এই কার্ড করাতেই তোমাকে দেখতে চেয়েছিলাম, অপমানিত হতে দেখতে চেয়েছিলাম, যেখানে তুমি আমার ভাইকে দাঁড় করিয়েছিলে। সেই কারণেই আমি
শীতল, তুমি যেরকম বলেছিলে আমি সেরকম কাজ করে দিয়েছি। কেডি আমার সামনেই পড়ে রয়েছে। কিন্তু শীতল, আমরা কোনো ঝামেলায় না পড়ে যাই। তারপর আমি বরুণকে ওসমানকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যখন এই প্ল্যানটাও কাজে আসলো না, তখন আমি তোমাকে মারতে চেয়েছিলাম কেডি পাঠক। কিন্তু আমার এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। তুমি আমার কাছে পৌঁছানোর আগে আমি উসমানকেও মেরে ফেললাম। আর যখন আমার মনে হলো যে তুমি এই কেস থেকে বেঁচে যাবে, আর তখনই আমি আমার শেষ গুটিটা চাললাম, যেটা আমি নিজে। আর তোমায় মারার জন্য আমি তোমায় একা ডাকলাম, কিন্তু আমি ওখানেও সফল হলাম না। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস শীতল সান্যালকে মিস্টার সুরজ মারওয়া আর উসমান খানের খুনের জন্য দোষী সাব্যস্ত করে সত্তর গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস্টার কেডি পাঠককে মিস্টার সুরজ মারওয়ার খুনের অভিযোগে নির্দোষ দেখে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আমার ভাইয়ের প্রতিশোধ এখনো পুরো হয়নি কেডি পাঠক, মনে রেখো। কেডি পাঠক কখনো কিছু ভোলে না ম্যাডাম। তাছাড়াও খুব ভালো বাজান আপনি। এই নিন আপনার এই উত্তরাধিকার সূত্রে জেলে থাকা আপনার সহবন্দীর মনোরঞ্জন করার সঙ্গে সঙ্গে আপনার রেওয়াজও হবে। অল দ্য বেস্ট। কেডি স্যার। আরে আবেগপ্রবণ হয়ে গেছিস। জসওয়াল সাহেবকে একটু বিদায় জানিয়ে দিই। জসওয়াল সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে জসওয়াল সাহেব, আপনিও তো আবেগপ্রবণ হয়ে গেছেন। আরে আমি তো শুরুতেই বলেছিলাম যে কেসটা তুমিই জিতবে, দেখো ওটাই হলো। হ্যাঁ, কিরকম লোক রে বাবা। Am I right or am I right?